চাকরি প্রার্থীরা তারা একদিকে রাজপথে আন্দোলন করছেন, ঠিক আরেকদিকে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আবার বৈঠক করছেন। কারণ আগের বৈঠক থেকে তারা যে আশা পেয়েছিলেন সেই আশা ফলপ্রসূ হয়নি। এই বৈঠক তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই বৈঠক, যে বৈঠকের ছবি ইতিমধ্যেই আমরা আপনাদেরকে সবার আগে দেখিয়েছি, সেই বৈঠক আদৌ ফলপ্রসূ হবে? আদৌ এই চাকরি প্রার্থীরা চাকরি পাবেন? একটা নোটিশ কি তারা পাবেন? এই সমস্ত প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, এই এতগুলো প্রশ্নের কোনো উত্তর কি আমরা পাচ্ছি বা আদৌ পাবো? দেখো, বেলা 2:30টার কিছু আশেপাশে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব মনীষ জৈন, তার সাথে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং চাকরি প্রার্থীদের শুভানুধ্যায়ী কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, শিক্ষামন্ত্রী জানতে চাইছেন যে এই যে সুপার নিউমারি পোস্ট তৈরি হওয়ার পর প্রথম মামলা কে করেন, কিভাবে মামলার গতিবিধি আটকে যায় এবং কিভাবে এই চাকরিতে জট তৈরি হয়। তুমি জানো যে রাজ্য সরকার যে আশ্বাস দিয়েছিল শিক্ষা দপ্তরের তরফ থেকে, চাকরি প্রার্থীরা যে আশ্বাস পেয়েছিলেন, তারপরে কিন্তু তারা বাইরে এসে বলেছিলেন যে তারা অনেকটাই আশাবাদী। কিন্তু তারপর 14 ডিসেম্বরের ঘটনা ঘটে এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ভূমিকায় হতাশ হয়ে পড়েন চাকরি প্রার্থীরা। সেই জায়গা থেকে আজকে ফের বৈঠক এবং বৈঠকে চাকরি প্রার্থীদের তরফ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যেন জানুয়ারির মধ্যে তাদের এই প্রসিডিংস কমপ্লিট হয়, 1 ফেব্রুয়ারি যেন প্রত্যেকে নিয়োগ পান এবং স্কুলে যেতে পারেন। যদিও এই বৈঠক থেকে সমাধানের সূত্র মিলবে কিনা তা এখনও কিন্তু সংশয়ের মধ্যে থাকতে হচ্ছে। তার কারণ যেভাবে সুপ্রিম কোর্টে সুপার নিউমারি জট আটকে রয়েছে, সেই জট না খুললে চাকরি প্রার্থীদের চাকরি সম্ভব নয়। সেখানে রাজ্যের তরফ থেকে তাদের কাছে আজকে কি বার্তা থাকে, তাদের প্রস্তাব বা তাদের এই দাবি রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর কতটা মেনে নেয় তা জানা যাবে বৈঠক শেষে। এটা তো ঠিক, এই যে সুপার নিউমারি পদ, এই পদটা নিয়েই মূলত জটিলতা। সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে অনেকগুলো দিন পাওয়া হয়েছে, কিন্তু এইগুলো নিয়ে তারা কি করবেন? আদালতেরও একটা নির্দিষ্ট নির্দেশ রয়েছে, ডেডলাইন রয়েছে, তারপরে এখনো কি তারা এইটুকু ভেবে উঠতে পারলেন না? দেখো, কোন পদ্ধতিতে জট কাটবে সেখানে হয়তো শিক্ষা দপ্তরও সমাধান সূত্র ধরতে গিয়ে অধরাই থেকে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শিক্ষামন্ত্রীর তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে চাকরি প্রার্থীদের কাছ থেকেও বিকল্প প্রস্তাব চাওয়া হবে। পাশাপাশি চাকরি প্রার্থীরা বলছেন যে এই জট তৈরি করেছে সরকার, তাই তাহলে এই বৈঠক করে লাভ কি সুমন? দেখো, বৈঠক ছাড়া তো সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব নয়। এক্ষেত্রে যা পরিস্থিতি হয়ে রয়েছে, সুপার নিউমারির পোস্টকে ঘিরে যে জটিলতা সুপ্রিম কোর্টে রয়েছে, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছাড়া এই জট কাটা সম্ভব নয়। সেক্ষেত্রে শিক্ষা দপ্তর, রাজ্য সরকার এই চাকরি প্রার্থীদের কাছ থেকে বিকল্প প্রস্তাব চেয়েছে যে কিভাবে এই জট কাটানো যায়। যদিও চাকরি প্রার্থীদের স্পষ্ট বক্তব্য, নজর থাকবে। তার মানে এই বৈঠক থেকে আদৌ কোনো সমাধানের রাস্তা বেরোবে কিনা সে নিয়ে ইতিমধ্যেই সংশয় রয়েছে। এদিকে চাকরি প্রার্থীরা তারাও রাজপথে। শুভজিৎ, একদমই তাই, তারা রাজপথে এবং তারা যেন তেন প্রকারণও একটা সমাধান সূত্র চাইছেন, তারা উত্তর চাইছেন তাদের প্রশ্ন। কি তাদের প্রশ্ন? খুব স্বাভাবিক তাদের একটা প্রশ্ন যে কবে তাদের চাকরি হবে, যোগ্যরা কবে চাকরি পাবেন, যোগ্য প্রার্থীরা কবে চাকরি পাবেন, এই প্রশ্নের উত্তর তারা নানাভাবে খুঁজছেন। তারা আন্দোলনরত আমরা প্রত্যেকেই জানি, নতুন করে আজকে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকে হাজরাতে যে দৃশ্য দেখতে পাওয়া গেল সেটা তাদের প্রতিবাদের অন্য আরেকটা রূপ বলবো। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই, মানে 200 মিটারের কাছাকাছি তারা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করলেন এবং সেখানে পুলিশের সঙ্গে তাদের এক প্রকার ধস্তাধস্তি হলো। যে ছবি আমরা দেখলাম, আপনাদের দেখাবো আরও একবার, সেই ছবি দেখলে ধস্তাধস্তি বললে বোধহয় কম বলা হবে। তার কারণ টেনে হিচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তুললেন পুলিশ। টেনে হিচড়ে কিভাবে তাদের প্রিজন ভ্যানে তুললেন দেখাবো সেই ছবি আপনাদের। এখানে কার্যত মাটিতে পড়ে কাতরাচ্ছেন চাকরি প্রার্থীরা, তারা কার্যত কাতরাচ্ছেন মাটিতে, তাদেরকে কার্যত টেনে হিচড়ে তুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। দিদি কি বলবেন? এই তো জনদরদি আমাদের এটাই দাবি যে সিট আপডেট করে আমাদের অবিলম্বের নিয়ম দিতে হবে। আমাদের সাথে এইরকমই বারবার হয়, আমরা 10টা বছর বঞ্চনার শিকার। আমাদের আপডেট সিট করে নিয়োগ দেবে না, আমরা আপার প্রাইমারিতে একদম ভুলেই যাচ্ছে। পরীক্ষাটা কি করতে নিয়েছে ওরা? সরকারের কাছে আমরা লজ্জিত ছিল। সরকার নামে যারা মাটিতে শুয়ে রয়েছেন, আবারও সেই ছবি, ধস্তাধস্তি চলছে পুলিশের সাথে। কার্যত পুলিশ বনাম চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, কার্যত একটা যুদ্ধের চেহারা। মুখ্যমন্ত্রীর ঠিক 200 মিটার দূরত্বে মুখ্যমন্ত্রীর যে বাড়ি রয়েছে, সেই কালীঘাটের বাড়ি থেকে 200 মিটার দূরত্বের ছবিটা ঠিক এইরকম। দিদি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি
কার্যত কালীঘাট মন্দিরের যে দরজা মুখ্যমন্ত্রী বাড়ি থেকে 200 মিটার দূরত্বে, সেই দরজার সামনে পৌঁছে গিয়েছিলেন তারা, এবং সেখানেই যখন তারা বিক্ষোভ অবস্থান প্রদর্শন করছিলেন কার্যত পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা হলো। এই ছবি আমাদের আর কতদিন দেখতে হবে? ভেতরে যখন আমরা দেখছি ব্রাত্য বসুর সঙ্গে এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক চলছে, তখন বাইরে এই ছবি আমরা দেখছি যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো। আর এই মুহূর্তে আপনারা জানেন যে টিভি9 বাংলা তাদের অন্তর্তদন্ত কিন্তু এই নিয়োগ দুর্নীতিতে করেই চলেছে, এবং যেই তথ্য আমাদের হাতে আসছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। সিবিআই যে হলফনামা আদালতে ইতিমধ্যেই জমা দিয়েছে তার কপি আমাদের হাতে এসে পৌঁছেছে, তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, সেই ইনফরমেশন আপনাদের সামনে আমরা রাখবো। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে নিয়োগে একটা বহুমুখী দুর্নীতি হয়েছে, কারণ তার অনেকগুলো লেয়ার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্যাটার্ন রয়েছে, কোথাও র্যাঙ্ক জাম্প করে হয়েছে, কোথাও সাদা খাতা জমা দেওয়া হয়েছে, আবার কোথাও ওএমআর এ জালিয়াতি, অর্থাৎ দুর্নীতি নানাভাবে নানা দিক থেকে হয়েছে। এই কারণে এই দুর্নীতিকে বহুমুখী দুর্নীতি বলা হচ্ছে। কিন্তু কার ফন্দি ফিকিরে, কার বুদ্ধিতে এইভাবেই অযোগ্যরা চাকরি পেয়েছেন আর যোগ্যরা রাস্তায় বসে রয়েছেন? যে ছবিগুলো দেখছেন আপনারা, এই ছবি আর আমাদের বাংলায় কতদিন দেখতে হবে? অবশ্য তার সঠিক উত্তর পাওয়া যাবে তখনই যখন জানা যাবে হয়তো যে এই অযোগ্যদের চাকরি কাদের মদতে হয়েছে, কাদের ফন্দি ফিকিরে হয়েছে। কথা বলবো, সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে। সুমন, দেখো রুমেলা, সিবিআই অনেক আগেই রিপোর্ট পেশ করেছে এসএসসির হলফনামা সূত্রে। এসএসসি কদিন আগেই হলফনামা জমা দিয়েছে আদালতে, এবং সেই এসএসসি হলফনামা থেকে যেটা জানা যাচ্ছে যে চাকরিতে যে দুর্নীতি হয়েছে এবং চাকরি চুরি হয়েছে কোট অ্যান্ড কোট, সেটা যে কতভাবে হয়েছে তা খোদ এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারাই কবুল করে নিয়েছে। প্রায় 8,500-এর বেশি চাকরিতে কিন্তু বেনিয়ম ধরা পড়ছে। র্যাঙ্ক জাম, সাদা খাতা জমা দেওয়া, ওএমআর এ নম্বর বেড়ে যাওয়া, সুপারিশপত্র ছাড়া নিয়োগ, রাস্তার থেকে কার্যত তুলে এনে তালিকা ছাড়া এভাবে নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে, তা কিন্তু বোঝা যাচ্ছে এসএসসির এই হলফনামা থেকে। এসএসসি আদালতে যেটা হলফনামা দিয়ে জানিয়েছে যে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি সব মিলিয়ে প্রায় 8,500-এর বেশি ক্ষেত্রে কিন্তু বেনিয়ম ধরা পড়েছে। এবং বেনিয়মটা তুমি যেমনটা বললে যে কখনো ইন্টারভিউতে বেশি নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, কখনো ওএমআর ইভ্যালুয়েট করা হয়েছে সেখানে বেশি নম্বর, কখনো বা সাদা খাতা জমা পড়েছে, র্যাঙ্ক জাম্পিংয়ের প্রচুর কেস রয়েছে, এক্সপায়ার্ড প্যানেল অর্থাৎ যে প্যানেলের মেয়াদ ফুরিয়ে গেছে সেখান থেকে চাকরির তথ্য পাওয়া যাচ্ছে। পরিষ্কারভাবে বলা চলে আদালতে স্কুল সার্ভিস কমিশন, যা রাজ্যের অধীনস্থ একটি সংস্থা, যারা নিয়োগ দেয়, যারা রেকমেন্ডেশন দেয়, তার আগে স্বীকার করলো হ্যাঁ 8,500 চাকরিতে দুর্নীতি হয়েছে, 8,500 চাকরিতে বেনিয়ম হয়েছে। তার মধ্যে অনেকেই কিন্তু এখনও চাকরি চালিয়ে যাচ্ছেন। তাদের ক্ষেত্রে রুল 17 প্রয়োগ করে কবে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এদিকে আমাদের নজর থাকবে। তবে সংখ্যাটাই 8,500 নয় রুমেলা। সিবিআই রিপোর্ট, সিবিআই তথ্য গ্যাদার করা চলছে, প্রমাণ হয়েছে 8,500, সংখ্যাটা আরও বেশি হতে পারে, পাহাড় প্রমাণ হতে পারে, এবং প্রত্যেকের তথ্য, তালিকা, নাম, বিষয় সবই কিন্তু টিভি9 বাংলার হাতে রয়েছে। প্রয়োজনে আমরা প্রত্যেকের সেই তথ্য সামনে আনবো। একেবারে শুধু তো আমরা কথার কথা বলছি না, আমরা একেবারে সংখ্যা তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমাদের দর্শকদের যে দুর্নীতি কিভাবে কোথায় হয়েছে। আচ্ছা, কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে? শুনুন একবার। আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই, যা হচ্ছে হতে দাও, ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে, নইলে ভোট পাওয়া যাবে না। এই মানসিকতা এই মুখ্যমন্ত্রী। উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে 25,000 টাকা বেতন দিতে হয়, তার বাড়িতে সর্বোচ্চ 5টা ভোট, 4টা ভোটও হতে পারে, বাচ্চাদের ভোট হয় না। তা 5টা ভোট যদি হয় 25 গুণিতক 25,000-এ 5টা ভোট, সব খাবো, চুরি করব, আর ভাইপো টাকা পাচার করবে। ওই জন্য পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না, আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি। দেখো রুমেলা, শুভজিৎ, একদিকে যখন এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, অন্যদিকে আপার প্রাইমারির যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন রাজপথে শুয়ে। এরপর আমরা কি দেখছি, আরেকদিকে যারা রাজ্য সরকারি কর্মচারীরা, যারা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত 4% ডিএর কথা বলছেন, কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছেন যে তারা এটা গ্রহণ করবেন না, কারণ এটা তাদের পাওনা নয়, ন্যায্য পাওনা, অর্থাৎ কেন্দ্রের সঙ্গে
সঙ্গে সমতুল্য সেই পাওনা তারা চান এবং তাই জন্যই তাদের এই আন্দোলন। এরই মাঝখানে আবার রাজ্যের তরফ থেকেও একটা বড় ধাক্কা। তার কারণ হচ্ছে ধর্ণা বিক্ষোভের শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের কাছে এটা বড় ধাক্কা। আগামীকাল বিকেল 4টে পর্যন্ত ধর্ণায় অনুমতি।